মিডের পরে ফাইনালে আমাদের সিলেবাসের ৩টা চ্যাপ্টার আছে মেইনলি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ডিজাইন অফ স্টিল বিম, সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে ডিজাইন অফ বেস প্লেট, আর থার্ড চ্যাপ্টারটা হচ্ছে কানেকশন ডিজাইন, অর্থাৎ আমরা যে বোল্ট বা রিভেটের মাধ্যমে কানেকশন দেই সেই কানেকশন ডিজাইনের একটা চ্যাপ্টার আছে, বোল্ট রিভেট বা ওয়েল্ডিং, সেটা নিয়ে একটা চ্যাপ্টার আছে। তো এই যে ফাইনালাইজ যে সিলেবাস আপনাদের জেনারেলি ফাইনালে 50 মার্কের প্রশ্ন থাকে, এর মধ্যে 40 মার্কস আপনারা আনসার করেন। তো শুধু একটা চ্যাপ্টার, এই বিম চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে বড় চ্যাপ্টার। এই জাস্ট এই একটা চ্যাপ্টার থেকে প্রায় 25 প্লাস মার্কসের প্রশ্ন থাকে। প্রায় জাস্ট একটা চ্যাপ্টার থেকে প্রায় 25 মার্কস বা তার থেকে বেশি মার্কসের প্রশ্ন থাকে। তো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার। এই জাস্ট বিম চ্যাপ্টারটাকে এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটাতে জেনারেলি একটা বিমকে কিভাবে ডিজাইন করতে হয় বা কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা বলা আছে। এরপরে বিমের কিছু স্পেশাল টাইপ অফ ফেইলিয়ার আছে, কিছু কিছু স্পেশাল ফেইলিয়ার আছে, এবং বিমের শেয়ার ক্যাপাসিটি কত, শেয়ারের অ্যানালাইসিস আছে। এবং ফাইনালি একদম লাস্ট পার্টটাতে একটা বিম এবং কলাম যখন একটা ফ্রেমে থাকে, বিম কলাম কম্বাইন্ড অ্যানালাইসিস নামে একটা পার্ট আছে। এই 3টা পার্ট দিয়ে এই বিম চ্যাপ্টারটা ফর্ম করা হয়েছে। এর মধ্যে প্রথম যে পার্টটা আছে এই পার্টটা লেন্থে বড়, তবে এইটাই হচ্ছে সব থেকে বেসিক। আপনারা যেমন আরসিসির বিম ডিজাইন শিখে আসছেন, আরসিসিতে আপনার সিঙ্গলি রিইনফোর্সড বিম, ডাবলি রিইনফোর্সড বিম, টি বিম, এগুলো শিখে আসছেন। 3 ধরনের বিম শিখে আসছেন। স্টিলের সুবিধা একটাই যে এই বিমের আর আলাদা কোনো প্রকারভেদ নাই, এখানে জাস্ট আমরা বিভিন্ন ধরনের সেকশন হিসেবে, মানে সেকশনকে আমরা বিম হিসেবে ইউজ করতে পারি। তো ডিজাইন প্রসেস একটাই, এবং এখানে বিমের যে ডিজাইন বা অ্যানালাইসিস মোটামুটি সিমিলার, একই টাইপের। কলামে যেমন আমরা দেখে আসছি, কলাম যখন ডিজাইন করছি আমরা একটা সেকশন ধরে নেওয়ার পরে সেই সেকশনটারই আমরা ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করে দেখতাম যে ওই কলামটা ওই পরিমাণ লোড নিতে পারবে কিনা। তো বিমের ক্ষেত্রে মোটামুটি কনসেপ্টটা একই রকম। এখানেও টোটাল লোড মোমেন্ট ক্যালকুলেশন করার পরে আমরা একটা সেকশন কনসিডার করে নেই, সেকশন ধরে নেই। তারপরে সেই সেকশনটাকে আমরা অ্যানালাইসিস করে দেখি যে সেই সেকশনটা আসলে ওই পরিমাণ লোড বা মোমেন্টকে নিতে পারবে কিনা। তো কনসেপ্ট মোটামুটি একই রকম। আমরা বিমের ডিজাইন বা অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা একটু বিম সম্পর্কে কিছু কথা বলি, বা বিমে আসলে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটা একটু দেখি, এবং স্টিল বিম এবং আরসিসি বিম এদের মধ্যে আসলে ডিজাইন পার্থক্য কেমন বা পার্থক্যটা কোথায়, এরকম কিছু কিছু জিনিস আমরা একটু দেখে নিই। তো প্রথমত বিম আমরা সবাই জানি যে আমাদের একটা স্ট্রাকচারে বা একটা ফ্রেমে যে ট্রান্সভার্স লোড গুলাকে যারা সাপোর্ট দেয় সেগুলো হচ্ছে বিম। যেমন আমরা যদি একটা আমাদের যে কোনো একটা বিল্ডিং এর কথা বলি, এখানে একটা জাস্ট ইন্ডাস্ট্রিয়াল শেড দেখানো হয়েছে। এই শেড এবং একটা মানে বিল্ডিং, এদের বিম এর ফরমেশন কিন্তু একটু আলাদা থাকে। যেমন একটা বিল্ডিং এর কথা যদি বলি, যেমন এই যে এখানে যে বিম গুলা দেখানো আছে এটা হচ্ছে বলা যায় যে একটা স্ট্রাকচারাল এলিমেন্ট বা একটা বিল্ডিং এর বিম সাধারণত এরকম থাকে। আর শেডের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, শেডের ক্ষেত্রে আমরা জেনারেলি বিম বলি হচ্ছে একটা কলাম থেকে আরেকটা কলামে যে কানেক্টিং মেম্বার, সেটাকে বলি হচ্ছে বিম। শেডের ক্ষেত্রে পার্থক্যটা হয় হচ্ছে এই যে ছোট ছোট এই যে মেম্বারগুলো দেখতেছি, এগুলো আসলে বিম না, এগুলোর আলাদা নাম আছে, এগুলোকে বলা হচ্ছে পার্লিন। তবে এটাকেও মানে ইট ইজ এ টাইপ অফ বিম, এটা সরাসরি কোনো বিম না, এগুলোর নাম হচ্ছে পার্লিন। যেটা হচ্ছে এই যে এই পাশের যে আমরা বিমটা দেখতেছি, এই বিম থেকে এই পাশের যে সিমিলার একটা বিম আছে, তাদের মধ্যে যে কানেকশনটা দেয় সেগুলোকে বলা হয় পার্লিন। পার্লিন এর কাজ হচ্ছে এই যে উপরে যে শেডটা দেওয়া আছে এই শেডটাকে আসলে এর সাথে সাপোর্ট দেওয়া হয়, এই শেডের লোডটাকে সাপোর্ট দেওয়া। তবে এটাও মানে এর ফাংশনটাও মোটামুটি বিমের মতোই। আর নরমালি আমরা বিম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যেমন যেকোনো একটা স্ট্রাকচারের একটা কলাম থেকে আরেকটা কলামে কানেক্টিং যে মেম্বার ট্রান্সভার্স লোড ক্যারি করে সেটাকে আমরা সাধারণত বিম বলে থাকি। এখন বিম হিসেবে আসলে আমরা স্টিলের কি কি সেকশন ইউজ করতে পারি, বা আর আমরা যখন আরসিসির একটা বিম দেখি, ধরেন আরসিসির একটা বিমকে যদি আমি কেটে ফেলি তাহলে তার ক্রস সেকশনটা দেখতে হচ্ছে এরকম, এরকম। আইদার সেটা স্কোয়ার হইতে পারে অথবা রেক্ট্যাঙ্গেল হইতে পারে। আর কোনো কি শেপ হইতে পারে? বিম কি সার্কুলার শেপ হইতে পারে? কেউ বলতে পারবেন? সার্কুলার বিম কি হইতে পারে? বলেন, কেউ একজন বলেন, ভুল হোক অসুবিধা নেই। আচ্ছা, সার্কুলার বিম কেন হইতে পারে না সেটা কি জানেন? তো হইতে পারবে না। মানে সার্কুলার বিমটা কেন হইতে পারে না সেটা কি জানেন? স্যার সার্কুলার বিমে তো আসলে সার্কুলারের কারণে লোডটা তো মানে সমান্তরাল ভাবে পড়ে না, এটার জন্য হয়তো বা।
কাছাকাছি মানে আংশিক ঠিক আছে, পার্শিয়ালি ঠিক আছে। কারণ এটা যদি বিমটা যদি রেক্ট্যাঙ্গল হয়, এর উপরে যে স্ল্যাবটা আছে এর উপরে লোডটা মানে একটা পয়েন্টে না পড়ে সব জায়গায় বিস্তৃত হয়ে যায়। যদি সার্কুলার বিম হয়, এরকম একটা সার্কুল বিম হয়, এর সাথে যে স্ল্যাবটা থাকবে টোটাল লোডটা জাস্ট একটা পয়েন্টে পড়বে। একটা পয়েন্টে পড়লে লোডের ইন্টেন্সিটি বেড়ে যায়। তো এই জন্যই আমরা মোটামুটি আরসিসি তে যত বিম দেখে আসছি, আরসিসির বিম হয় হচ্ছে আইদার স্কোয়ার হয় অথবা এরকম রেক্ট্যাঙ্গেল হয়। এখন আসলে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা লোড ডিস্ট্রিবিউশন আসলে কি বলে? এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা লোড ডিস্ট্রিবিউশন এই ফিগারটা আমি একটু পরে এক্সপ্লেন করব। আমি জাস্ট একটু এখান থেকে একটু ব্যাখ্যা করি যে আসলে একটা বিম বিম হিসেবে কি ধরনের সেকশন সব থেকে বেশি বা মোস্ট ইকোনমিক্যাল, সেরকম আমরা একটু চিন্তা করি, একটু নলেজ গেইন করি। এটা ধরেন একটা আরসিসি বিম, একটা রেক্টেঙ্গুলার আরসিসি বিম। এই বিমটার যদি আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে সাপোজ এটা যদি আমরা বলি যে এখানে রড আছে, এখানে রড আছে, তার মানে যদি আমরা বলি সিপি সাপোর্টেড একটা বিম, সিপি সাপোর্টেড বিমের আমরা জানি নিচের দিকে থাকে টেনশন, উপরের দিকে থাকে কম্প্রেশন। এই নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি আমাদের ইল্ড স্ট্রেন্থ বা ইল্ড লিমিটের মধ্যে থাকে, ইল্ড লিমিটের মধ্যে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে তাহলে যত উপরে যাব তত কম্প্রেসিভ স্ট্রেন্থের মানে কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালু বাড়তে থাকবে, এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে যত নিচের দিকে যাব তত টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা বাড়তে থাকবে। তাহলে এই বিমটা যদি আমরা খেয়াল করি, এটা যদি তার নিউট্রাল অ্যাক্সিস হয়, নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ ফাইবার, একদম টপ মোস্ট ফাইবারে কম্প্রেসিভ স্ট্রেস সব থেকে বেশি, এবং বটম মোস্ট ফাইবারে তার টেনসাইল স্ট্রেস সব থেকে বেশি। তার মানে কি এই পয়েন্ট এবং এই পয়েন্টে স্ট্রেসের ভ্যালুটা সব থেকে বেশি, এই পয়েন্টে কোনো স্ট্রেস নাই, এটা এই জন্য এটাকে আমরা বলি নিউট্রাল অ্যাক্সিস। যে অ্যাক্সিসে কোনো ধরনের স্ট্রেস থাকে না সেটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। এবং এইখান থেকে দেখেন এর পাশাপাশি যে অঞ্চলগুলা, সেখানে স্ট্রেসের ভ্যালুটা খুবই কম। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝাইতেছে? এটা দ্বারা বোঝাইতেছে আমরা যখন একটা বিম ডিজাইন করব বা বিম হিসেবে আমরা যে মেম্বারটা সিলেক্ট করব, সেই মেম্বারটার নিউট্রাল অ্যাক্সিস থেকে যত মানে উপরের দিকে বা বাইরের দিকে যাবে তত থিকনেস বেশি লাগবে, এবং নিউট্রাল অ্যাক্সিসের কাছাকাছি এর থিকনেসটা সব থেকে কম লাগবে। সেই দিক থেকে যদি আমরা একটা বিম চিন্তা করি, তাহলে সব থেকে মোস্ট ইকোনমিক্যাল, সেটা আরসিসি হোক অথবা স্টিল হোক, একটা বিমের সেকশন হয় মানে হওয়া উচিত আসলে এরকম। সরাসরি এরকম আই বলা যাবে না, এটা এরকম একটা ইকোনমিক্যাল বিম যদি আমরা চিন্তা করি, তাহলে তার একটা ইকোনমিক্যাল বিমের সেকশন হওয়া উচিত আসলে এরকম। কেন এরকম দেখেন, নিউট্রাল অ্যাক্সিসে তার স্ট্রেস নাই, তার মানে এখানে আমার আসলে থিকনেসের খুব একটা বেশি দরকার নাই। এখান থেকে যত আমরা উপরের দিকে বা বাইরের দিকে যাব, উপরে বা নিচের দিকে, তত আমার থিকনেসটা বেশি প্রয়োজন বা এই ডাইমেনশনটা বেশি প্রয়োজন, কারণ স্ট্রেসের ভ্যালুটা বাড়তেছে। তো বিশেষ করে যারা যদি কেউ খেয়াল করে থাকেন, ব্রিজে যে সমস্ত গার্ডার ডিজাইন করা হয় বা যে সমস্ত গার্ডার কনস্ট্রাকশন করা হয়, সেই গার্ডারের ক্ষেত্রে দেখবেন গার্ডার গুলো মোটামুটি এরকম শেপের হয়, যদিও আরসিসির গার্ডার, তারপরেও এরকম আই শেপের মতো হয়ে থাকে। সরাসরি একদম এরকম তীক্ষ্ণ আই হয় না, এদিকে একটু স্লোপ করে দেওয়া হয়। এটার কারণ হচ্ছে এটাই যে এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এইটা আমার স্ট্রেস বা লোড নিতে কোনো কন্ট্রিবিউশন করে না। এই অংশটুকু লোড নিতে কোনো কন্ট্রিবিউশন করে না, তাহলে আমার এই অংশটুকু তো রাখার দরকার নেই। এইটুকু যদি আমি ফেলে দেই, তাহলেও আমার সে লোড নিতে পারবে বা সেই স্ট্রাকচারটা টিকে থাকতে পারবে। তাহলে আমার এইটুকু আসলে রাখার দরকার। এটুকু আমি ফেলে দেই, এটুকু আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে জাস্ট আমি এরকম একটা সেকশন বানাই ফেললাম, এরকম একটা সেকশন বানাই ফেললাম, যেটাকে আমরা বলতেছি মোস্ট ইকোনমিক্যাল। এরকম সেকশন হলে কি, আমার এই অংশটুকু যখন আমার লাগতেছে না, তার মানে এতটুকু কংক্রিট কম লাগতেছে, এখানেও এতটুকু কংক্রিট কম লাগতেছে, তার মানে ডিজাইনটা আমাদের যে সেকশনটা সেই সেকশনটা হচ্ছে ইকোনমিক্যাল সেকশন। এই কনসেপ্ট থেকেই মেনলি এই স্টিলের যে আই সেকশন বা ডাব্লিউ সেকশন এটা আসছে। ডাব্লিউ সেকশনটা আসছে হচ্ছে এই কনসেপ্ট থেকে। আমাদের এই যে মাঝখানে এই যে অংশটুকু দেখতেছি, এই অংশটুকু আসলে আমাদের লোড বা স্ট্রেস বা শেয়ার বা মোমেন্ট ক্যারি করতে খুব একটা কোনো মানে কাজে আসে না, এটুকু জাস্ট ওয়েস্ট, অপচয় হয়। তাহলে অপচয় করার থেকে তাহলে কি করব, আমরা যতটুকু এই এতটুকু থিকনেস আসলে মোমেন্ট ক্যারি করার জন্য দরকার, তাহলে এতটুকু রেখে বাকিটা কেটে ফেলে দেওয়া হয়েছে। সো এইখান থেকে ডাব্লিউ সেকশনটার উৎপত্তি। এখন তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা বিল্ডিং এর বিমের ক্ষেত্রে এটা করি না কেন? বা আমাদের যে বিল্ডিংটা অলরেডি আমরা যে বিল্ডিং এর ক্লাস করি বা মেইন বিল্ডিং যেটা আছে ইউনিভার্সিটির বা যে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেখানে আসলে এরকম আই শেপের কংক্রিট বা আরসিসির বিম ইউজ না করে এরকম এই মানে রেক্টাঙ্গল বা এরকম শেপের বিম কেন ইউজ করা হয়? এটার আনসার হচ্ছে আমরা সাধারণত বিল্ডিং এ যেই শেপের বা যেই ডাইমেনশনের বিম ইউজ করি, সেই ডাইমেনশনটা তুলনামূলক অনেক ছোট ডাইমেনশন হয়ে থাকে। ধরেন এরকম হইতে পারে, ধরেন এটা বললাম একটা বড় বিমের সাইজ দিয়েও যদি বলি,
ধরেন এটা বললাম 18 ইঞ্চি, নিচের দিকে বললাম 24 ইঞ্চি, এটা অনেক বড় হয়ে যায়। ধরেন আমি বললাম 18 বাই বা 16 বাই 18, এরকম কোন একটা ডাইমেনশনের আমি বিম বলে দিলাম, এরকম কোন একটা বিম বললাম। এখন বিল্ডিং এ যখন এই আরসিসি বিম কাস্টিং কনস্ট্রাকশন করা হয় বা ডিজাইন করা হয়, তখন এই রিস্কটা নেওয়া হয় না, এই রিস্কটা নেওয়া হয় না। কারণ কি? কারণ আমি যখন ডিজাইন করি, সাপোজ আপনি ডিজাইন করতেছেন যে এফ প্রাইম সি ইকুয়াল টু 4000 পিএসআই, 4000 পিএসআই ধরে ডিজাইন করতেছেন। এখন আসলে একদম কনস্ট্রাকশন যে পর্যায়ে করতেছে, সেইখানে এই পরিমাণ কোয়ালিটি ইনশিওর হইতেছে কিনা, এটা একটা ফ্যাক্টর। সেম একইভাবে আমরা যখন এই কংক্রিট দিয়ে কোনো স্ট্রাকচারাল ডিজাইন করি বা কনস্ট্রাকশন করি, এই কংক্রিটের প্রপার্টিসটা হোমোজিনিয়াস না। হোমোজিনিয়াস মানে কি? ধরেন স্টিলের যে বিমটা, এর মধ্যে স্টিল ছাড়া আর কিছুই নাই, কিন্তু কংক্রিটের মধ্যে আছে কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট এবং বাইন্ডার হিসেবে আছে সিমেন্ট। সো এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস মিক্স আকারে আছে। এর কোনো একটা যদি ক্ষতি হয়, কোনো একটা যদি মানে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়, তাহলে কিন্তু ওভারঅল স্ট্রেংথটা কমে যাবে। তো সেই জন্যই যখন আমরা মানে কোনো একটা বিল্ডিং বা বাসা বাড়ির কাজের জন্য বা এরকম ছোট ছোট ডাইমেনশনের কোনো বিম কাস্টিং করা হয়, তখন এইরকম ইকোনমিক্যাল সেকশনের কথা চিন্তা করা হয় না। কিন্তু যখন ব্রিজের গার্ডার বানানো হয়, একটা গার্ডারের ডেপথ হয় 36 ইঞ্চি, 48 ইঞ্চি, 42 ইঞ্চি, ওই ওই থিকনেস গুলো অনেক বড় থিকনেস, এবং এর এক একটা লেন্থও হয় অনেক বড় বড়। তো তখন কি করা হয়, গার্ডারের ক্ষেত্রে এরকম আই শেপের গার্ডার ইউজ করা হয়। আর বিল্ডিং এ বা বাসা বাড়ির ক্ষেত্রে যে সমস্ত আরসিসির বিম, সে সমস্ত ক্ষেত্রে আর এরকম রিস্ক নেওয়া হয় না। এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার যে শেপ বা স্কোয়ার যে শেপ, সেই শেপটা রেখে দেওয়া হয়। এখন যখন আমরা স্টিল স্ট্রাকচারে চলে আসি, স্টিল স্ট্রাকচারের টোটালটা হচ্ছে হোমোজিনিয়াস, এর মধ্যে স্টিল ছাড়া আর কিছুই নাই। তো এর প্রপার্টিজ আসলে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি এর মধ্যে একাধিক ম্যাটেরিয়াল থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা একটা মানে সংশয় ছিল, যে রিস্ক থেকে যাই যে এটার ম্যাটেরিয়াল মানে প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে কিনা। যেহেতু স্টিল আছে, আমরা এর পুরো স্ট্রেংথ আগে থেকে আমরা জানি, এর স্ট্রেংথ বাড়বেও না কমবেও না। যে স্ট্রেংথ ধরে আপনি ডিজাইন করতেছেন, যেহেতু এখানে স্টিল আছে, স্টিলের এই থেকে স্ট্রেংথ বাড়বেও না কমবেও না, এটা ফিক্সড। তো সেক্ষেত্রে ডিজাইনের রিলায়েবিলিটি আসে, নিশ্চয়তা আসে। তো সেক্ষেত্রে আমরা এরকম ইকোনমিক্যাল সেকশন ইউজ করি। তো এই জন্যই ওয়ার্ল্ড ওয়াইড এই বিম হিসেবে বা ট্রান্সভার্স লোড ক্যারিং মেম্বার হিসেবে সব থেকে বেশি ইকোনমিক্যাল হচ্ছে আই সেকশন। স্টিলের অনেক সেকশন আছে, এরকম আই সেকশন বা ডাব্লিউ সেকশন, সি সেকশন, এল সেকশন, অনেক ধরনের সেকশন আছে। তার মধ্যে হেভি লোডের ক্ষেত্রে মোস্ট ইকোনমিক্যালটা হচ্ছে আই সেকশন। এর পাশাপাশি যেখানে মানে কম লোড বা লাইট লোড আসে, লাইট লোডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সি সেকশন ইউজ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই যে এইখানে যে পার্লিন গুলা দেখতেছি, এটা শেডের যে পার্লিন, এই পার্লিন হিসেবে এখানে চ্যানেলস বা সি সেকশন ইউজ করা হয়। এর পাশাপাশি দেখবেন যে এখানে খুবই লাইট লোড আসে, যদি কেউ দেখে থাকেন ওই রেল লাইনে দেখবেন, রেল লাইনে যেগুলো পুরাতন রেল লাইন, উপরে যাত্রীদের উপরে মাথার উপরে যে টিনের শেড, টিনের শেডের পাশে ওইখানে এই বিম হিসেবে বা টিনের শেডের সাথে পার্লিন হিসেবে এল সেকশন বা অ্যাঙ্গেল সেকশন অনেক সময় ইউজ করে থাকে। তো ওইগুলো হচ্ছে খুবই লাইট লোডের ক্ষেত্রে। আমরা বলে নিছি আমাদের এই কোর্সের উদ্দেশ্যটা হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্ট ডিজাইন শেখা। একটা স্টিল স্ট্রাকচার দিয়ে কোনো একটা বিল্ডিং তৈরি করবো, সেটার এলিমেন্ট ডিজাইন শেখা। তো বিল্ডিং বা এরকম এলিমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় বিম হিসেবে ডাব্লিউ সেকশন বা আই সেকশন পিস ইউজ করে থাকি। এ পর্যন্ত বোঝা গেছে? কারো কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এবার আমরা একটা বিমের মধ্যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন কিভাবে হয় এটা একটু শিখি। তো ভালো করে মনোযোগ দিয়ে, এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আপনার হয়তো প্রবলেম বা ম্যাথ করার জন্য ইম্পর্টেন্ট না, তবে আপনার একটা বিমে আসলে লোড কিভাবে ডিস্ট্রিবিউট হয় বা স্ট্রেস কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা বোঝার জন্য এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। সেম এরকম একটা ফিগার আপনার আরসিসি ওয়ানে পড়ে আসার কথা, আমি জানি না বুঝছেন কিনা। এই কারণ আরসিসি বিমের স্ট্রেস ডিস্ট্রিবিউশন এবং স্টিল বিমের স্ট্রেস ডিস্ট্রিবিউশন একদম হুবহু সেম। স্ট্রেস ডিস্ট্রিবিউশন বিম বিম আকারে আমরা চিন্তা করতেছি, স্টিল হোক বা আরসিসি হোক, স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা একদম সিমিলার থাকে, একই রকম থাকে। তো প্রথমে এ ফিগার যেটা, এই ফিগারটা চিন্তা করেন যে এটা হচ্ছে একটা বিম। এটা আরসিসি হোক বা স্টিল হোক, আপনার কাছে যেটা খুশি সেটা আপনি চিন্তা করে নিন। এটা একটা বিম, এরকম একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের একটা বিম। এখানে তার সেন্ট্রয়েড আছে, এবং সেন্ট্রয়েড থেকে যে এক্সিস বা যে এক্সিসে তার কোনো স্ট্রেস নাই, সেটাকে আমরা বলতেছি নিউট্রাল অ্যাক্সিস। এটা হচ্ছে বরাবর সহজ একটা দাগ টেনে দিলাম, এটা হচ্ছে টোটাল মানে এই দাগ বরাবর যা আছে সব হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। সরি, এখান থেকে একটু বেঁকে গেছে। এই দাগ বরাবর যেটা আছে সেটা হচ্ছে টোটালটা নিউট্রাল অ্যাক্সিস। এখন এই যে বিমটা আছে, এই বিমের উপরে যখন লোড পড়বে,
কারণ এদিকে এই বিমটা তো এখানে ক্রস সেকশন দেখানো আছে, এদিক বরাবর তো বিমটা কন্টিনিউ করতেছে, এর উপরে ইউডিএল লোড আছে বা পয়েন্ট লোড আছে, সেই লোডই থাকে না কেন, এর উপরে যখন লোড পড়বে বিমকে বলা হয় হচ্ছে ফ্লেক্সার মেম্বার, ফ্লেক্সার স্ট্রেস নিতে পারে। তো ফ্লেক্সার স্ট্রেস বা ফ্লেক্সার স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলা জানা আছে যে একটা বিম বা একটা ফ্লেক্সার মেম্বারের ফ্লেক্সার স্ট্রেস ক্যালকুলেশন করার ফর্মুলা বলতে পারবেন? শিখে আসছেন এগুলা, এগুলা খুবই বেসিক জিনিস, এগুলা একটু মনে রাখা জরুরি। স্যার এই যে এমসি বাই আই এটাই তো। হ্যাঁ রাইট, এখানে লেখাও আছে, এই জন্য আমি দেখালাম যে অ্যাটলিস্ট এটা দেখেও কারো মনে পড়ে কিনা। কিছু ধরনের স্ট্রেস, এই স্ট্রেস গুলো সবসময় মাথায় রাখবেন। যেমন ফ্লেক্সার স্ট্রেসটা আসে হচ্ছে মোমেন্ট থেকে। ফ্লেক্সার স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এমসি ডিভাইডেড বাই আই। শেয়ার স্ট্রেস ক্যালকুলেশন করার ফর্মুলা মনে আছে? জি স্যার মনে আছে, VQ/IB। হ্যাঁ রাইট, শেয়ার স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে ভি কিউ বাই আইবি, আর ফ্লেক্সার স্ট্রেসের ফর্মুলাটা হচ্ছে এমসি ডিভাইডেড বাই আই। এই দুটো একটু মাথায় রাখবেন, এগুলো খুবই বেসিক, স্ট্রাকচারের খুবই বেসিক জিনিস। তাহলে এই যে বিম, এই বিমের উপর যদি লোড পড়ে তাহলে তার ফ্লেক্সার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন আমরা বলে থাকি যে এই মানে যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে উপরে থাকে হচ্ছে কম্প্রেশন আর নিচে থাকে হচ্ছে টেনশন, এজন্য আমরা নিচে রড দিই। তো উপরে এই এটাকে আমরা বলতেছি উপরে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে যত উপরের দিকে যাবে তত কম্প্রেশন স্ট্রেসের ভ্যালুটা বাড়বে, কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালুটা বাড়বে, যত নিচের দিকে যাবে তত টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা বাড়বে। তো সেটাই এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। কারণ মনে হয় মাইক অন আছে, মাইকটা একটু মিউট করো। আচ্ছা আমি মিউট করে দিই। আচ্ছা এই যে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এখান থেকে যত উপরের দিকে যাইতেছি তত কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালুটা বাড়তেছে, আর এটা হচ্ছে তত টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা বাড়তেছে। এটা হচ্ছে জিরো লাইন, এই যে এটাকে বলা হয় হচ্ছে রেফারেন্স লাইন বা জিরো লাইন। এইখান থেকে যত এদিকে আসতেছে তার মানে ভ্যালু বাড়তেছে, এখান থেকে যত এদিকে যাইতেছে তত ভ্যালু বাড়তেছে। তাহলে বলা হয় যখন এর উপরে লোড আসতেছে তাহলে আস্তে আস্তে উপরের দিকে কম্প্রেসিভ স্ট্রেস হয়েছে, নিচের দিকে টেনসাইল স্ট্রেস আসতেছে। লোডের ভ্যালুটা যদি আরো বাড়ানো হয়, লোডের ভ্যালুটা যখন আরো বেশি করা হলো, বা আগে যদি 10 কিপ লোড থাকে এখন ধরেন 15 কিপ লোড দেওয়া হলো, তাহলে কি হবে? জাস্ট কিছুই না, উপরে কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালুটা আরো বেশি বেড়ে যাবে, টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা আরো বেশি বেড়ে যাবে। তো সেটাই হয়েছে, ধরেন এখানে যদি কম্প্রেসিভ স্ট্রেস 5 থাকে তাহলে লোড বাড়ার কারণে দেখেন এখান থেকে এটার ডিসপ্লেসমেন্ট আরো একটু বেশি, তার মানে এখানে ধরেন কম্প্রেসিভ স্ট্রেসটা বেড়ে 5 থেকে 7 হয়ে গেছে, বা টেনসাইল স্ট্রেসটা বেড়ে 5 থেকে 7 হয়ে গেছে। এখন কথা আসতেছে যে এটা কতক্ষণ বাড়তে থাকবে, এটা তো একটা লিমিট আছে, একটা পর্যায়ে পরে তো আর সে বাড়বে না, সে তো মানে বিমটা তো ফেল করে যাবে বা বিমের কোনো সমস্যা দেখা যাবে বা বিমটা ডিফ্লেক্টেড হয়ে যাবে। কতদূর পর্যন্ত সেই স্ট্রেস নিতে পারবে? আমরা যখন ডিজাইন করি আমরা বলি, আমরা যখন রডের স্ট্রেন ধরে নেই তখন আমরা বলি কিন্তু আমরা এফ ওয়াই পর্যন্ত স্ট্রেনটা আমরা ক্যালকুলেশন করি। তো এখানে সেটাই দেখানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত সে ইল্ড লিমিটের ভিতরে থাকবে বা ইল্ড লিমিটে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই লোড দিলে কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালু বাড়বে, নিচে টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা বাড়বে। এখানে এফ ওয়াই দ্বারা সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এখন এই বিমটা ইল্ড পয়েন্টে পৌঁছাই গেছে, একদম ইল্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছাই গেছে, অর্থাৎ একদম জাস্ট আউটার মোস্ট পয়েন্ট, এই পয়েন্টটা ইল্ড লিমিটে পৌঁছাই গেছে, কম্প্রেসিভ এবং টেনসাইল উভয় দিকে ইল্ড লিমিট পর্যন্ত পৌঁছাই গেছে। এখন আমি যদি আরো বেশি লোড দিই, 15 ছিল এখন দিলাম ধরেন 18, লোডের ভ্যালুটা আরো বাড়াইলাম, তাহলে আসলে কি ঘটনা ঘটবে? এখন কি বিমটা ভেঙে যাবে বা ফেল করে যাবে? কেউ বলতে পারবেন যে এইট লিমিটে পৌঁছানোর পরে আরো আমি লোড বাড়াই দিলাম, তাহলে এখন মানে ঘটনা কি হবে বা রেসপন্স কি হবে? তো বলতে পারবেন? চেষ্টা করেন। এই যে ধরেন আগের থেকে যদি 15 থেকে 18 লোড বাড়াই দিলাম, লোড বাড়লে তার মানে কি মোমেন্টের ভ্যালুটাও বেড়ে যাবে। তাহলে এই এক্সট্রা যে মোমেন্ট, সেই এক্সট্রা মোমেন্টটা কোথায় যাবে বা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? চেষ্টা করেন, কেউ একজন মানে বলেন, গেস করেন, ভুল হলে তো আমি বলেই দিব, বা কার কি কনসেপ্ট কি মনে হয়? এই পর্যন্ত সেই বিমটা অলরেডি সেই ইল্ড লিমিটে পৌঁছায় গেছে, এই ইল্ড লিমিটে পৌঁছানোর পরে আরো এক্সট্রা ভাবে তাকে লোড দেওয়া হলো, তাহলে এখন এই লোডটা যাবে কোথায়? স্যার বিমগুলি তাহলে তো কোলাপস করার কথা। কলাপস করার কথা। আর কেউ? আচ্ছা দেখেন এখানে ইন্টারেস্টিং জিনিসটা, আরসিসি 1 এ কিন্তু সেম ফিগারটা ছিল, তাহলে বোঝা যাচ্ছে ওইখানে কনসেপ্ট খুব বেশি ক্লিয়ার হয়নি।
এই ফিগারটা ভালো করে খেয়াল করেন, একটা বিম ইল্ড লিমিটে পৌঁছায় গেলে কিন্তু ফেল করে না, তারপরেও সে কিছু পরিমাণ মোমেন্ট নিতে পারে বা লোড নিতে পারে। তখন এই ইল্ড লিমিটে পৌঁছানোর পরে তার মোমেন্টের ডিস্ট্রিবিউশন হইতে থাকে। কিভাবে ডিস্ট্রিবিউশন হইতে থাকে, এই ফিগারটা খেয়াল করেন, এই ফিগারটা খেয়াল করেন। এটার এই যে ফিগারটা, এটার ইল্ড লিমিট তাহলে কোন পর্যন্ত? এই পর্যন্ত। ধরেন আমি বললাম তার ইল্ড লিমিট হচ্ছে 20, এ পর্যন্ত তার লিমিট। তাহলে এই ফিগার দ্বারা আসলে কি বোঝা যাইতেছে, এই যে বিমটা আছে সেই বিমের একদম টপমোস্ট যে ফাইবার বা টপমোস্ট যে পোর্শন সেটা ইল্ড লিমিটে পৌঁছাইছে, কিন্তু তার নিচে যে অংশগুলো আছে, এই যে নিচে যে অংশগুলো আছে এইগুলা কি এখনো ইল্ড লিমিটে পৌঁছাইছে? এই না ফিগার স্যার। থেকে এই ফিগার থেকে কি বোঝা যাইতেছে, দেখেন এই পোর্শনটা একদম টপের যে সারফেসটা, এই সারফেসটা হচ্ছে ইল্ড লিমিটে পৌঁছাইছে, কিন্তু তার নিচের যে অংশটুকু এইটা কিন্তু দেখেন এই ভ্যালুটা এখানে যদি 20 হয় তাহলে এখানে ভ্যালুটা অবশ্যই 20 থেকে কম। সো সেটা ধরেন হইতে পারে যে 18। তার মানে কি এখনো এই পোর্শনগুলো এখনো ইল্ড লিমিটে পৌঁছায় নাই। তাই যখন এর উপরে অতিরিক্ত মানে ইল্ড লিমিটে 15তে সে ইল্ড লিমিটে চলে গেছে, যখন আমি 18 পরিমাণ লোড দিলাম এই যে অংশগুলা, তখন এই অংশগুলা লোড নেওয়া শুরু করবে। এখন যখন আস্তে আস্তে এইগুলো লোড নেওয়া শুরু করবে, দেখেন এই পাশের ফিগারটা যদি খেয়াল করি, এই একদম টপ মোস্ট ফাইবার, যেটা টপ মোস্ট ফাইবার কিন্তু এখনো এই 20 ক্রস করে নাই, আগে যে পর্যায়ে ছিল সেখানেই ছিল, সেখানেই আছে। এবং নিচের কিছু অংশ এখন টপ মানে একদম ইল্ড লিমিটে পৌঁছাই গেছে। অর্থাৎ এখন এতটুকু পর্যন্ত, উপরের এতটুকু পর্যন্ত ইল্ড লিমিটে পৌঁছাই গেছে। এখন যদি আমি আরো বেশি লোড দিতে থাকি তাহলে সেই লোডটা নিবে কারা? এই যে তাদের নিচে যারা আছে এই অংশটুকু সেই লোডটা নিবে, নিয়ে আরো বেশি অংশ ইল্ড লিমিটে পৌঁছায় যেতে থাকবে। এইভাবে একটা লিমিট যখন এই বিমটা আবার একদম আলটিমেট ক্যাপাসিটিতে চলে যাবে, আলটিমেট ক্যাপাসিটি মানে হচ্ছে এই অবস্থা। এই অবস্থায় কি একদম নিউট্রাল অ্যাক্সিসে কোনো স্ট্রেস নাই, নিউট্রাল অ্যাক্সিস এখনো জিরো স্ট্রেসে আছে। কিন্তু নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি আমি সামান্য 1 সেন্টিমিটারও উপরে যাই সেও একদম ইল্ড লিমিটে পৌঁছায় গেছে। আমি যদি 1 সেন্টিমিটার নিচে যাই সেটাও ইল্ড লিমিটে পৌঁছায় গেছে। অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের অংশ এবং নিচের অংশ সেটা 100% তার ক্যাপাসিটিতে পৌঁছায় গেছে। এরপরে যদি আমি কোনো লোড দেই, সামান্য পরিমাণ কোনো লোড দেই, 1 পাউন্ডও লোড দেই, তখন সেটা কলাপস করে যাবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা ডিজাইন যখন করি, আমরা ডিজাইন করি হচ্ছে এই পর্যন্ত স্ট্রেন্থ ধরে, এই পর্যন্ত স্ট্রেন্থ ধরে আমরা ডিজাইন করি, জাস্ট টপ ফাইবার এবং বটম ফাইবার এরা ইল্ড লিমিটে পৌঁছায় গেছে এই পর্যন্ত ধরে ডিজাইন করি। কিন্তু এই পর্যন্তই একটা বিমের আসলে আসল ক্যাপাসিটি না, রিয়েল ক্যাপাসিটিটা তার থেকে আরেকটু বেশি। রিয়েল ক্যাপাসিটি তখনই যায় যখন এই এই আউটার মানে ফাইবার বা আউটার মোস্ট পোর্শনের পাশাপাশি তার নিচে যে অংশগুলো আছে এটাও যখন আলটিমেট বা তার ফুল ইল্ড স্ট্রেন্থে পৌঁছায় যাবে, সেই অবস্থাকে বা তারপরে বিমটা ফেল করবে। এই যে অবস্থা, এই অবস্থায় যে একটা বিমের যে মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি সেটাকে বলা হয় হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। একদম যে ফাইনাল এই অবস্থা, একদম ফেড আলটিমেট তার যে মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি সেটাকে বলা হয় প্লাস্টিক মোমেন্ট। এখন আমরা একটু স্টিলের বিমের ক্ষেত্রে আসি। এটা ধরেন একটা স্টিলের বিম, এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিমের ফিগার দেখানো হয়েছে। একটা বিমের আসলে ধর্ম কি, যদি এর উপরে এরকম লোড থাকে, ট্রান্সভার্স লোড থাকে, তাহলে কি হবে, বিমটা এরকম ডিফ্লেক্ট হবে। এখন এই আরসিসি বিমের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে কিন্তু এরকম ডিফ্লেকশন ছাড়া আরসিসি বিমের আর কোনো ফেল করার কোনো পসিবিলিটিস নাই। একটা আরসিসি, এটাকে যদি আপনি একটা আরসিসি বিম চিন্তা করেন তাহলে কি হবে, এর উপরে যত লোড আসবে এ তত ডিফ্লেকশন হতে থাকে, ডিফ্লেকশন হইতে হইতে যখন তার লিমিট ক্রস করে যাবে তখন সে এখান থেকে ভেঙে যাবে। একদম আমরা জানি তার মিডিল পোর্শনে সব থেকে বেশি পরিমাণ মোমেন্ট কাজ করে এবং এখান থেকে সেটা ভেঙে যাবে। কিন্তু একটা স্টিলের বিমের ক্ষেত্রে এখানে অন্য আরেক ধরনের সমস্যা অ্যারাইজ করে, যেটা আরসিসি বিমে থাকে না। স্টিলের বিমের ক্ষেত্রেও স্টিলের বিমের ফেইলিয়ারটা আসলে দুই ধরনের ফেইলিয়ার হয়। একটা ফেইলিয়ার হচ্ছে যদি লোড বেশি হয় তাহলে এখানে এরকম এরকম ডিফ্লেকশন হতে থাকবে। আর সেকেন্ড আরেক ধরনের সমস্যা সেটা হচ্ছে স্টিলের বিমে টরশনাল ফেলিয়ার হয়ে যায় বা টুইস্টিং হয়ে যায়। টরশনাল বা টুইস্টিং কেমন, সেটা হচ্ছে এর উপরে লোড পড়তেছে, লোড পড়তে পড়তে এই যে এই বিমটা খেয়াল করেন, এই যে ফ্লেন্স এবং যে ওয়েব এর মাঝখানে কি আছে, ফাঁকা জায়গা আছে। যেহেতু এখানে আমরা এই সেকশনটাকে ইকোনমিক্যাল বানানোর জন্য এখানে আমরা স্টিল রাখি না, টোটালটা যদি আমরা পুরো লোহা দিয়ে বানাইতাম সেক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট সলিউশন হইতো। কিন্তু সেক্ষেত্রে আমাদের কস্ট অনেক বেড়ে যেত, কারণ এক্ষেত্রে এই পুরাটা যদি আমরা লোহা দিয়ে পুরা নিরেট করে ফেলতাম তাহলে সেটার ওজন অনেক বেশি হয়ে যেত। এখন আমাদের ইকোনমিক্যাল বানাইতে গিয়ে আমরা কি করছি, আমরা এতটুকু ফাঁকা রাখছি। এতটুকু ফাঁকা রাখলে অসুবিধা কি হয়, যখন এর উপরে অনেক লোড আসে তখন দেখা যায় যে এই বিমটা ডিফ্লেক্ট হওয়ার আগেই, অর্থাৎ এরকম ডিফ্লেক্ট হওয়ার আগেই
এই যে ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জ বেঁকে যায়, এই ফ্লেঞ্জটা বেঁকে যায়। এই ফ্লেঞ্জ যদি বেঁকে যায়, ফ্লেঞ্জ যদি যে কোনো একদিকে বেঁকে যায়, তাহলে এই যে বিমটা আছে, বিমটা টুইস্টিং হয়ে যায়। আপনারা টর্শন করে আসছেন, এরকম টর্শন হয়ে যায়, টুইস্ট হয়ে যায়। এই ধরনের সমস্যাটা আরসিসির বিমের ক্ষেত্রে পাওয়া যায় না, কারণ আরসিসি হচ্ছে পুরোটা এরকম মিরেট থাকে। যখনই আমরা এই স্টিল বিমে আসি, তখন এই ডিফ্লেকশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার এই টুইস্টিং বা এই যে ফ্লেঞ্জের বাকলিং, কম্প্রেশন ফ্লেঞ্জের বাকলিং, এটা আটকানো। কারণ স্টিলের আমরা জানি সেটার তার স্ট্রেংথ ক্যাপাসিটি অনেক বেশি হয়, তো এই সহজে মানে এই স্টিলের ক্ষেত্রে এই ডিফ্লেকশনটাকে আমরা কম গুরুত্ব দিয়ে এই বাকলিং আটকানো, অর্থাৎ এর যাতে টুইস্টিং না হয়ে যায়, টর্শন না হয়ে যায়, এটাকে আটকানো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বা ডিজাইন করার ক্ষেত্রে আমাদের এই যাতে টুইস্টিং না হয়ে যায়, এটার কনসেপ্ট বা এটাকে আমাদেরকে বেশি ইম্পর্টেন্স দিতে হয়। তাহলে পার্থক্যটা কি আরসিসি বিম এবং স্টিল বিমের ক্ষেত্রে? আরসিসি বিমের ফেইলিয়ার মোডটা হচ্ছে শুধু ডিফ্লেকশন, ডিফ্লেকশন ছাড়া ওর অন্য কোনোভাবে সে ফেল করে না। ডিফ্লেকশন হইতে গিয়ে যখন তার ডিফ্লেকশনের লিমিট ক্রস করে যাবে, সেটা সে ভেঙে যাবে বা সেটা ফেল করে যাবে। কিন্তু এই স্টিলের ক্ষেত্রে ডিফ্লেকশনের পাশাপাশি আরেকটা মেজর সমস্যা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে এই কম্প্রেশন ফ্লেঞ্জের বাকলিং। যদি ফ্লেঞ্জ বেঁকে যায়, সাপোজ এই পাশের ফ্লেঞ্জটা যদি বেঁকে যায়, তাহলে দেখেন আপনি যেই চিন্তা করেন, জাস্ট এই যে বিমটা আছে, এই বিমটা এরকম টুইস্ট করে যাবে, এরকম বাঁকা হয়ে যাবে, এই ওয়েব সহ বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে যাওয়া মানে হচ্ছে এই পুরো স্ট্রাকচারটা ফেল করে যাওয়া। তো আমাদের এই তাহলে এই বাকলিং যদি আটকাইতে হয়, তাহলে কি করতে হবে? সলিউশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে পুরাটা তাহলে মিরেট বানাই ফেলতে হবে, তাহলে এরকম কোনো সমস্যা হবে না। সেটাকে আসলে সলিউশন বলা যাবে না, কারণ সে যদি আমরা পুরোটা নিরেট বানাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট কস্ট অনেক বেড়ে যাবে, এটা কোনোভাবে আর ইকোনমিক্যাল কোনো সেকশন থাকবে না। তাহলে আমাদের হাতে সব থেকে বেশি মানে বেস্ট সলিউশন যেটা আছে, সেটা হচ্ছে আমরা এখানে কম্প্রেশন ফ্লেঞ্জটা কিন্তু ব্রেসিং লাগাই দেয়। জাস্ট একটা ফ্লেঞ্জ থেকে আরেকটা ফ্লেঞ্জ বরাবর ব্রেসিং লাগাই দেয়। এই ব্রেসিংটাকে আমাদের বাণিজ্যিক একটা নাম আছে, কেউ বলতে পারবেন? যে একটা ফ্লেঞ্জ থেকে আরেকটা ফ্লেঞ্জে সেগুলো লাগাই দেয়, এগুলোর একটা বাণিজ্যিক নাম আছে, কেউ বলতে পারবেন? স্টিল স্টিল নিয়ে কেউ মানে চাকরি বাকরি করেন, স্টিল ইন্ডাস্ট্রি বা স্টিল নিয়ে কাজ করেন? আচ্ছা, এগুলাকে বলা হয় স্টিফনার, এগুলাকে বলা হয় স্টিফনার, বাণিজ্যিক ভাবে এগুলাকে বলা হয় স্টিফনার। স্টিফেনারের কাজ হচ্ছে এটা, এই যে একটা ফ্লেঞ্জ থেকে আরেকটা ফ্লেঞ্জ এর মধ্যে এরকম ওয়েল্ডিং করা থাকে, এখানে ওয়েল্ডিং করা থাকে, এদের কাজ হচ্ছে যখন এর উপরে লোড পড়তেছে, এই যে এই যে ফ্লেঞ্জ যেটা দেখতেছি, ফ্লেঞ্জ যাতে বেঁকে না যায়, সেটা শেপটা ঠিক রাখে। তো স্টিফনারকে অনেক সময় বলা হয় হচ্ছে কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেসিং, কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেসিং বা ফ্লেঞ্জের ব্রেসিং। যে যেটা বলেন সেটাই ঠিক আছে, তবে বেশিরভাগ বইতেই বা এই যে বইটা দেখতেছি, এই বইতেও আমাদের এটাকে এই কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেসিং হিসেবেই লেখা আছে। তাহলে আমাদের এই কম্প্রেশন ফ্লেঞ্জ ব্রেসিং, তাহলে আমরা যখন এই বিম ডিজাইন করব, আমাদের বিম ডিজাইনের একটা মেজর অংশ তখন আমাদের কাছে চলে আসে এই যে একটা ব্রেসিং, একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং, এটা আমরা কত দূরে দূরে দিব, এটা আমাদের একটা মেজর মানে কনসিডারেশন চলে আসে। বিম যখন আমরা ডিজাইন করব, তখন আসলে আমরা এই একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং, এটা ডিসটেন্স কত রাখবো, সেটা হচ্ছে একটা মেজর কনসিডারেশন। জেনারেলি একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং, এদের মধ্যে যে ডিসটেন্স, সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে এলবি দ্বারা, এবং এটাকে বলা হয় আনব্রেসড লেন্থ। অর্থাৎ কতটুকু লেন্থে কোনো ব্রেসিং নাই, সেটাকে বলা হয়েছে আনব্রেসড লেন্থ। ওই আনব্রেসড লেন্থকে এলবি দ্বারা প্রকাশ করা হয়। যখন আমাদের এই যে সামনের ফিগারটাতে আছে, যখন আমরা বিম ডিজাইন করব, বিম ডিজাইন করার সময় আমাদের একটা মেজর কনসিডারেশন চলে আসবে হচ্ছে এই এলবি এর ভ্যালু। এলবি এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে যে আমরা বিমের ডিজাইনের ক্ষেত্রে, অ্যানালাইসিসের ক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ করব। তো এই যে আমাদের যখন বিম ডিজাইন বা অ্যানালাইসিস আসে, আমাদের মেইনলি এই এলবি এর উপরে ডিপেন্ড করে তিনটা জোন ক্রিয়েট করা হয় বা তিনটা কেস কনসিডার করা হয়, তিন ধরনের সিনারিও কনসিডার করা হয়। জোন 1 যেটা, জোন 1, জোন 1 বলা হয় এই যে কম্প্রেশন ফ্লেঞ্জ যেটা আছে, সেটা যদি কন্টিনিউয়াসলি ব্রেসিং হয়, কন্টিনিউয়াসলি ব্রেসিং হয়, অথবা এই একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর যে লেন্থ এলবি, এই ভ্যালুটা, এলবি এর ভ্যালুটা যদি এলপি এর থেকে ছোট হয়। এখানে দুইটা বর্ডার লাইন ভ্যালু আছে, এই তিনটা জোনে ভাগ করার পর প্রথম যে জোন, প্রথম জোনটাকে বলা হয় প্লাস্টিক জোন, সেকেন্ড জোনটাকে বলা হয় হচ্ছে ইনএলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং জোন,
এবং থার্ড জোনটাকে বলা হয়েছে ল্যাটারাল টরশনাল বাকলিং জোন। প্রথম জোন এবং সেকেন্ড জোন এদের মধ্যবর্তী যে বাউন্ডারি পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয়েছে এলপি, এবং সেকেন্ড জোন এবং থার্ড জোন এদের মধ্যকার যে বাউন্ডারি পয়েন্ট, সেই পয়েন্টটাকে বলা হয়েছে এলআর। এই ফিগারটা বিম ডিজাইন বা অ্যানালাইসিসের জন্য এই ফিগারটা একটু মাথায় রাখবেন। এটা মাথায় রাখলে বিম ডিজাইন বা অ্যানালাইসিস করা একদম সহজ হয়ে যায়। জাস্ট এই একটা ফিগারের উপরে ডিপেন্ড করে যে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। তাহলে প্রথম জোন বা প্লাস্টিক জোন কোনটা, বা প্লাস্টিক জোনকে আমরা কখন বলবো যে একটা বিম প্লাস্টিক জোনে আছে? সেটা হচ্ছে আমরা এই যে এখানে আছে একটা স্টিল বিম থেকে সাপোজ এখানে একটা স্টিল প্যানেল লাগাইছি, বা এখানে একটা ব্রেসিং লাগাইছি, এখানে একটা ব্রেসিং লাগাইছি, তাহলে আমরা বলতেছি একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এদের মধ্যবর্তী যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে এলবি। এখন এই যে এক্স অ্যাক্সিস, এই ফিগারটা যদি খেয়াল করি, এখানে যে এক্স অ্যাক্সিস যেটা আছে, এক্স অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে এলবি এর ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি, একটা বিমের মোমেন্ট নেওয়ার ক্ষমতা, মোমেন্ট ক্যাপাসিটি। তো এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা যাই, অর্থাৎ এলবি এর ভ্যালু 0 থেকে যত বেশি হইতেছে বা যত বড় হইতেছে, তাহলে মোমেন্টের ভ্যালুটা দেখেন প্রথমে এখান থেকে এই পর্যন্ত ফিক্স ছিল, কনস্ট্যান্ট ছিল, এরপর থেকে এখান থেকে এই পর্যন্ত একদম লিনিয়ারলি সমানুপাতিকভাবে কমছে, এবং এই পয়েন্টের পরে একটু কার্ভ লিনিয়ার ভাবে কমতেছে, তবে একটু বাঁকা ভাবে কমতেছে, কার্ভ লিনিয়ার ভাবে কমতেছে। সহজ কথায় যদি আমরা আসি, সহজ সিদ্ধান্তে যদি আসি, তার মানে হচ্ছে এলবি বা আনব্রেসড লেন্থের ভ্যালু যত বাড়তেছে, মোমেন্ট ক্যাপাসিটির ভ্যালুটা তত আস্তে আস্তে কমতেছে। অর্থাৎ একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স আমরা যত বাড়াবো, তত মোমেন্টের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। এখন এই মোমেন্টের ভ্যালু এই এলপি এর উপরে, বা একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে, বা তিনটা জোন ডিভাইড করা হয়েছে। বলতেছে যতক্ষণ পর্যন্ত এই যে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স, এই ভ্যালুটা এলপি ভ্যালুর থেকে কম হবে, ততক্ষণ পর্যন্ত ওই বিমটাকে বলা হবে এই বিমটা প্লাস্টিক জোনে আছে বা জোন 1 এ আছে। যখন এলবি এর ভ্যালুটা এলপি ক্রস করে চলে যাবে, তখন সেটাকে বলা হয়েছে সেটা ইনইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং জোনে আছে বা জোন 2 তে আছে। এবং যখন এই একটা বেসিং থেকে আরেকটা বেসিং এর ডিসটেন্স এল আর ক্রস করে চলে যাবে, তখন সেটা হচ্ছে ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং এ চলে যায়, এবং এটার মোমেন্ট ক্যাপাসিটি হয়েছে সব থেকে কম। তো জিনিসটাকে আরেকটু ভিজুয়ালাইজ করার জন্য আমি আরেকটা পিডিএফ শেয়ার দিই, সেখান থেকে আরেকটু সহজে বোঝানো যাবে। এখানে নাই। এই টেবিলটা দেখা যায়, টেবিল 3.2 দেখা যায়। আচ্ছা, দেখেন এই টেবিলটাতে কি বলা আছে, এটাতে আমরা বিম হিসেবে যে কোনো একটা সেকশন ধরেন W21 × 55, এই 21 × 55 এটার জন্য কিছু ফিক্সড ভ্যালু, আগে যেরকম আমরা টেবিল ইউজ করছি সেরকমই একটা টেবিল। 21 × 55 এদের জন্য ডাইমেনশনাল যে ফ্যাক্টর এলপি এবং এলআর, এই দুইটা ভ্যালু কনস্ট্যান্ট বলাই থাকে, টেবিলেই থাকে। যেমন 21 × 55 এটার জন্য এলপি এর ভ্যালুটা আছে 6.11 আর এলআর এর ভ্যালুটা হচ্ছে 17.4। তাহলে এখন আমরা যেটা চিন্তা করতেছিলাম, এই যে বিম, এই বিমটাকে মনে করেন W21 × 55, 21 × 55। তাহলে এই যে বিম, এই বিমটার এলপি এর ভ্যালু হবে কত? যে এখানে যেটা দেখলাম, এই টেবিলে যেটা দেখলাম, এলপি হবে 6.11 আর এলআর হবে হচ্ছে 17.4। আর এটা হচ্ছে 6.11, এটা হচ্ছে 17.4। এখন এই বিমটাকে যদি আমাদের অ্যানালাইসিস করতে হয়, আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই বিমটা আসলে কোন জোনের মধ্যে পড়ে। এখানে যে আমরা তিনটা জোন দেখতেছি, সেই জোনের কোন জোনের মধ্যে পড়ে, ও সেটা দেখব কিভাবে? এই যে বিমটা, এই বিমের একটা ব্রেসিং থেকে, কম্প্রেশন ফ্রেঞ্চ ব্রেসিং থেকে আরেকটা কম্প্রেশন ফ্রেঞ্চ ব্রেসিং এর ডিসটেন্স কত, সেটার উপর খেয়াল করি। সাপোজ এই বিমটাতে এরকম ব্রেসিং লাগানো আছে, একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স বলা আছে হচ্ছে 5 ফিট। 5 ফিট, তার মানে হচ্ছে এই এলবি এর ভ্যালুটা হচ্ছে 5 ফিট। তাহলে এই ফিগারটা খেয়াল করেন, এটুকু বুঝলে বিম অ্যানালাইসিস করা একদম সহজ।
তাহলে আমাদের এই যে 21 × 55 এটার জন্য এলপি বলা আছে 6.11 আর একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স হচ্ছে 5 ফিট। তাহলে 5 ফিট আছে কোথায়? এরকম কোন একটা পয়েন্টে। তাহলে যেহেতু এই এলবিটা এলপি থেকে ছোট, তার মানে হচ্ছে এটার এই জায়গাটাতে অবস্থান করতেছে। এই জায়গায় যখন অবস্থান করতেছে তখন আমরা বলতে পারি এই যে বিম, সেই বিমটা হচ্ছে জোন 1 এ আছে। এই বিমের যদি আমি মোমেন্ট ক্যাপাসিটি বের করতে চাই, এখানে যে তিনটা জোন দেখতেছি, তিনটা জোনের জন্য আলাদা আলাদা তিনটা ফর্মুলা আছে। যেই জোনে পড়বে সেই জোনের ফর্মুলা দিয়ে তার মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হবে। তো যখন যদি জোন 1 এ পড়ে তাহলে আমরা তখন জোন 1 এর ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করে এই বিমটার মোমেন্ট ক্যাপাসিটি কত বা সে কি পরিমাণ মোমেন্ট নিতে পারে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারব। যদি এরকম হয় যে এর ব্রেসিং এর মানে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স হচ্ছে 8 ফিট, 8 ফিট হয়, তাহলে সে কোথায় অবস্থান করতেছে? সে এই এলপি এর ভ্যালু 6.11 আর এলআর এর ভ্যালু হচ্ছে 17.4, মানে সে এটা ক্রস করে গেছে এবং এটার আগে আছে, তার মানে এরকম কোন একটা পয়েন্টে আছে। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বিমটা হচ্ছে জোন 2 তে আছে। আর যদি এরকম হয় যে একটা বেসিং থেকে আরেকটা বেসিং এর ডিসটেন্স হচ্ছে 20 ফিট, তার মানে কি সে হচ্ছে এল আর ক্রস করে চলে গেছে, তার মানে সেটা হচ্ছে থার্ড জোনে আছে। তো যখনই আমরা বিম ডিজাইন করব বা অ্যানালাইসিস করব, আমাদের ফার্স্ট প্রায়োরিটি বা ফার্স্ট কাজ হচ্ছে ওই বিমটা কোন জোনে আছে সেটা খুঁজে বের করা। সেটা খুঁজে বের করে তারপরে আমরা সেই ফর্মুলাটা ইউজ করি, সেই ফর্মুলা ইউজ করে আমরা সলিউশনটা করে থাকি। এখন কথা আসছে প্র্যাকটিক্যালি আসলে মানে একটা বিম, ধরেন আমরা যখন বিম ডিজাইন করি তখন তো আর আমাদের কাছে বলা থাকে না যে ডিজাইন করার সময় তো আর বলা হয় না যে এটা আমরা 5 ফিট দূরে দূরে দিব নাকি 6 ফিট দূরে দূরে দিব, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? যখন একটা বিম ডিজাইন করা হয় সবসময় চেষ্টা করা হয় বিমটাকে প্লাস্টিক জোনে রাখা বা জোন 1 এ রাখা। কেন জোন 1 এ রাখবো? কারণ জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটি বেশি। দেখেন জোন 1 এর একদম এখান থেকে যতদূর পর্যন্ত জোন 1, সেক্ষেত্রে তার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে সব থেকে বেশি। যখনই জোন 1 এ ক্রস করে যায় তখন আস্তে আস্তে বিমের মোমেন্ট ক্যাপাসিটি ভ্যালুটা কমতে থাকে এবং জোন 3 তে গেলে সেটা সব থেকে মানে মিনিমাম হয়, সব থেকে সর্বনিম্ন হয়। এটা কেন সর্বনিম্ন হয় এটা এখান থেকেও বোঝা যায়। জোন 1 কি বলতেছে? জোন 1 বলতেছে হচ্ছে এই যে ব্রেসিং গুলা, সেই ব্রেসিং গুলা কাছাকাছি আছে। তো কাছাকাছি থাকলে কি হবে? এই বিমের যে ফ্লেঞ্জ, সেই ফ্লেঞ্জটা বাঁকতে পারবে না। যদি বাঁকতে না পারে তাহলে সে পুরো মোমেন্টটা ক্যাপাসিটিটা ইউটিলাইজ করতে পারবে। তার যে মোমেন্ট নেওয়ার যে ক্ষমতা সে পুরোটা কাজে লাগাইতে পারবে। যদি এটা একটু বেশি দূরে দূরে দিয়ে দেই তাহলে কি হবে? এটার কিছু অংশটা, এই যে একটা ফ্লেঞ্জ থেকে আরেকটা ফ্লেঞ্জের, একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর মাঝখানে যে অংশটা আছে সেটা সামান্য বেঁকে যেতে পারে। তো বেঁকে যেতে পারলে, বেঁকে গেলে তার মোমেন্ট ক্যাপাসিটিটা কমে যাবে। এবং থার্ড জোন বা এরকম যদি হয় যে অনেক দূরে দূরে আছে বা নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই লোড নেওয়ার আগেই বা তার ক্যাপাসিটিতে যাওয়ার আগেই তার যে ফ্লেঞ্জ গুলো আছে সেই ফ্লেঞ্জ গুলো বেঁকে যেতে পারে। বেঁকে গেলে তার মোমেন্ট নেওয়ার ক্ষমতা অনেক কমে যায়। এই জন্যই আমরা দেখতেছি যে জোন 1 এ যেখানে ক্যাপাসিটি সাপোজ এটা যদি 100 হয়, তাহলে জোন 3 তে কত চলে আসে দেখেন? জোন 3 তে প্রায় 20 বা 30, 20 বা 30 এরকম চলে আসে। ক্যাপাসিটিটা অনেক কমে যায়। তো যখন আমরা ডিজাইন করি, আমাদের সামনেও আছে, যখন একটা বিম ডিজাইন করা হয় তো তাকে সবসময় জোন 1 এ রেখেই ডিজাইন করা হয়। তাহলে সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটিটা আমরা ইনশিওর করতে পারি। তাহলে এই পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যখন আমরা একটা বিম ডিজাইন অ্যানালাইসিস করব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সেটা কোন জোনে আছে সেই জোনটাকে আইডেন্টিফাই করা। জোনটাকে আইডেন্টিফাই করার পরে আমরা অ্যানালাইসিসের সেকেন্ড ধাপে যাব। জোন আইডেন্টিফাই করার পরে আমাদের কাজ জাস্ট ফর্মুলা বসানো। যদি কোনো একটা বিম জোন 1 এ থাকে তাহলে জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা। এটা জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা। Fy ইনটু এটাকে বলা হয় হচ্ছে Zx, Fy ইনটু Zx। তার সাথে এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ, তার সাথে ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে একটা ফাই গুণ করতে হয়। আমরা জানি মোমেন্টের ক্ষেত্রে ফাই এর ভ্যালুটা হচ্ছে 0.9। তাহলে যদি জোন 1 এ কোনো একটা বিম থাকে তাহলে তার মোমেন্ট m ইকুয়াল টু হবে হচ্ছে ফাই ইনটু Fy ইনটু Zx। ফাই তো আমরা বলেই দিলাম এটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্যাক্টর। তো সেটাকে আমরা সেই ফ্যাক্টরটাকে ভ্যালু সরি মোমেন্ট রিডিউসিং ফ্যাক্টর, এই ফ্যাক্টরটার ভ্যালু মোমেন্টের ক্ষেত্রে আমরা ফায়ার ভ্যালুটা ইউজ করেছি 0.9। এফওয়াই মানে হচ্ছে আমরা সেই টাইপের স্টিল ইউজ করতেছি সেই স্টিলের ইল্ড স্ট্রেংথ, এবং জেডএক্সটা হচ্ছে একটা মডুলাস, সেই মডুলাসটা আমরা পাই হচ্ছে এআইসি টেবিল থেকে। যেই বিমটার আমরা অ্যানালাইসিস করব সেই বিমটার ক্ষেত্রে এই টেবিল থেকে আমরা যে 7.1 × 55 যদি কোনো একটা বিমের আমরা অ্যানালাইসিস করি তাহলে এই টেবিল থেকে প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে জেডএক্স, এখান থেকে সরাসরি এই ভ্যালুটা নিয়ে
আমরা ক্যালকুলেশন করে যদি জোন 1 এ থাকে তাহলে তার স্ট্রেংথ কত সেটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। কোনো বিম যদি জোন 2 তে থাকে তাহলে সেক্ষেত্রে তার মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এইটা। জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এটা। m equal to cb, cb টাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল টর্সনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব যখন জোন 2 এর একটা প্রবলেম সলভ করব। এই সিবি ভ্যালু বের করারও আবার একটু প্রবলেম আছে বা কিছু ফর্মুলা আছে সিবি ক্যালকুলেশনের। তো সিবি ক্যালকুলেশনটা আমরা সেখানে দেখব। তো সিবি ইনটু পাই এমপিএক্স, পাই এমপিএক্স মানে হচ্ছে জোন 1 এর মোমেন্ট মাইনাস বিএফ মানে হচ্ছে বেন্ডিং ফ্যাক্টর ইনটু এলবি মাইনাস এলবি। অর্থাৎ যদি জোন 2 তে পড়ে আমরা জাস্ট এখন এতটুকু জেনে রাখি, যদি জোন 2 তে পড়ে তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে তার মোমেন্ট ক্যাপাসিটি বের করব। আর যদি জোন 3 তে পড়ে তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের এখন পর্যন্ত জাস্ট নলেজ এতটুকু যে যখনই আমরা বিম ডিজাইন অ্যানালাইসিস করব আমাদের প্রথম কাজ হচ্ছে ওই বিমটা কোন জোনে পড়তেছে সেই জোনের ভ্যালুটা বের করা বা সেই জোনটাকে আইডেন্টিফাই করা। সেই জোনটাকে আইডেন্টিফাই করার পরে আমরা সেই জোনের ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারব। তো আমরা এখন এক্সাম্পল দেখি। এক্সাম্পল এখানে প্রথমটা আছে হচ্ছে এক্সাম্পল 9.1। দেখেন এটা জাস্ট অ্যানালাইসিস একটা প্রবলেম, খুব সহজ একটা প্রবলেম। কি বলা আছে is the compact and laterally braced section shown in figure 9.2 sufficiently strong to support the given loads। তার মানে হচ্ছে এখানে একটা বিম আছে, সিম্পলি সাপোর্টেড একটা বিম আছে। এই বিমটা কত সাইজের বিম সেটাও এখানে বলা আছে, এটা হচ্ছে 21 × 44। এর উপরে ডেড লোড আছে হচ্ছে 1 কিপ পার ফিট, লাইভ লোড আছে হচ্ছে 3 কিপ পার ফিট এবং ডেড লোডের পাশে আবার ব্র্যাকেটে লেখা আছে নট ইনক্লুডিং সেলফ ওয়েট। সেলফ ওয়েট বাদে এক্সটার্নাল ডেড লোড আছে হচ্ছে 1 কিপ পার ফিট আর লাইভ লোড আছে 3 কিপ পার ফিট। আর এখানে যে স্টিল ইউজ করা হয়েছে সেই স্টিলের এফওয়াই বলা আছে 50 কেএসআই। তাহলে আমাদের এখানে বের করতে বলতেছে কি, আমাদের বলতেছে এই বিমটাকে সেক দেওয়া, সেক দিতে বলতেছে যে আসলে এই বিমটা আসলে এই পরিমাণ লোড নিতে পারবে কিনা সেটা আমাদের সেক দিতে হবে। জাস্ট এতটুকুই আমাদের কাজ, আসলে আমাদের এই বিমটা মানে এই পরিমাণ লোড নিতে পারবে কিনা সেটা সেক দেওয়া। তো যখনই আমরা এই বিমস অ্যানালাইসিস বা বিম ডিজাইন করব ভালো করে শুনে রাখেন, একটা প্রবলেম দেখে রাখেন 9.1 দেখলে 9.11 পর্যন্ত যত প্রবলেম আছে সবগুলোরই মোটামুটি প্রসেস একই রকম। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটা আইডেন্টিফাই করা আমাদের এই বিমটা কয় নাম্বার জোনে পড়ে, সেটা কি জোন 1 এ পড়ে নাকি 2 তে পড়ে নাকি 3 তে পড়ে। তো সেটা জানার জন্য আমার কি প্রয়োজন, আমার এখানে কি বলা আছে W2 × 1 × 44। তাহলে আমরা আমাদের যে টেবিল আছে এআইসি টেবিল আছে সেখানে 21 × 44 খুঁজে বের করব। 21 × 44 কোথায় আছে, 21 × 44 যদি দেখি এখানে আছে 21 × 44। 21 × 44 এর জন্য এলপি ভ্যালু কত এবং এলআর ভ্যালু কত। এলপি ভ্যালু হচ্ছে 4.45 আর এলআর এর ভ্যালু হচ্ছে 30। প্রথমে এই দুটো ভ্যালু আমরা নোট ডাউন করে নিই, খাতায় আমরা নোট ডাউন করে নিব যে এলপি হচ্ছে 4.45 আর এলআর হচ্ছে 30। এখন আমরা আসতেছে এই যে বিম, এই বিমটাতে কত দূরে দূরে আসলে বেসিং দেওয়া আছে। সাপোর্ট নিজে একটা বেসিং, এরপরে আবার এখানে বা কত দূরে দূরে বেসিং দেওয়া আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তবে এখানে যে ছবিটা আমরা দেখতেছি এই ছবিতে কিন্তু আমরা কোনো ধরনের কোনো বেসিং দেখতেছি না। যেখানে বেসিং থাকে সাধারণত এরকম মানে এখানে এইভাবে বোঝা যায় না, বেসিং যেখানে যেখানে থাকে সেখানে সেখানে এরকম ক্রস দেওয়া থাকে, এরকম ক্রস দেওয়া থাকে, ক্রস দ্বারা বেসিং বোঝায়। মানে পরবর্তী মানে সামনে কিছু এক্সাম্পলে দেওয়া আছে, যেখানে যেখানে এরকম ক্রস দেওয়া থাকে সেখানে সেখানে বেসিং আছে। আমাদের এই ফিগারটাতে আমরা দেখতেছি কোনো ক্রস নাই, তার মানে আমরা বুঝতেছি না যে আসলে কোথাও বেসিং আছে কিনা। তখন আমাদের কি করতে হবে, আমাদের এই উপরে যে লেখাটা আছে সেখানে চলে আসতে হবে। প্রথমে লেখা আছে ইজ দ্য কম্প্যাক্ট এন্ড ল্যাটারালি ব্রেসড। ল্যাটারালি ব্রেসড এই কথাটার মানে কি এটা আমাদেরকে একটু ফোকাস করতে হবে। ল্যাটারালি ব্রেসড কথাটার মানে হচ্ছে এই যে এখানে যে ফ্লেঞ্জটা আছে, এই ফ্লেঞ্জটা আছে, এই ফ্লেঞ্জ যদি বেঁকে যায়, এটা যদি বেঁকে যায়, বেঁকে যাওয়ার কারণে এখানে যে টরশনটা হয় সেই টরশনটাকে বলা হয়েছে ল্যাটারাল টরশনাল বাকলিং। এই ল্যাটারাল টরশনাল বাকলিং আটকানোর জন্য কি করা হয়, এখানে ল্যাটারাল এরকম সাপোর্ট দেওয়া হয়, অর্থাৎ এখানে যে ব্রেসিং গুলো দেওয়া হয় বা কম্প্রেশন ফ্লেঞ্জের ব্রেসিং দেওয়া হয়।
এখন এই স্ক্রু আমাদের প্রশ্নে বলা আছে ল্যাটারালি ব্রেসড। দুই ধরনের কথা, একটা হচ্ছে কন্টিনিউয়াসলি ল্যাটারালি ব্রেসড আর শুধু ল্যাটারালি ব্রেসড। কথাটার মানে হচ্ছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা এরকম প্রত্যেকটা জায়গায় এরকম ব্রেসিং দেওয়া আছে, অর্থাৎ এরকম একদম কন্টিনিউয়াস। এদের মধ্যে আমরা তো এখানে ড্র করার ক্ষেত্রে তো কিছু গ্যাপ আসতেছে, এরকম কোনো গ্যাপ নেই। গ্যাপ থাকলে সেখানে কতটুকু গ্যাপ সেটাও ডিফাইন করে দেয়। তো এখানে আমাদের এরকম কোনো গ্যাপ নাই, একদম বলা আছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব জায়গায় পুরাটা এরকম ব্রেসিং দেওয়া, পুরাটা এরকম ব্রেসিং দেওয়া। যদি পুরাটা এরকম ব্রেসিং দেওয়া হয় তাহলে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর মধ্যে কোনো ডিস্টেন্সই থাকে না। যদি কোনো ডিস্টেন্স না থাকে তাহলে আমরা এলবি এর কোনো ভ্যালুও পাবো না, কারণ আমরা এলবি জানি হচ্ছে একটা বেসিং থেকে আরেকটা বেসিং এর যে ডিস্টেন্স সেটা ইকুয়াল টু এলবি। এরকম যখন কোনো গ্যাপই নাই তখন তাহলে এলবি এর ভ্যালুটা কিভাবে পাবো? সেই সমস্ত ক্ষেত্রে আমরা একটু হ্যান্ড সলিউশন থেকে দেখি। এটাই হচ্ছে एग्जांपल 9.1, এটা হচ্ছে एग्जांपल 9.1। প্রথম কাজ স্টেপ 1 এ হচ্ছে আমাদের কোন জোনে আছে সেটা বের করা। তো যেহেতু এখানে প্রশ্নে বলা আছে যে একদম টোটালি ল্যাটারালি ব্রেসড দেওয়া, তার মানে হচ্ছে এখানে একদম ফার্স্ট থেকে লাস্ট কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া আছে। কন্টিনিউয়াসলি যদি ব্রেসিং দেওয়া থাকে তার মানে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর মধ্যে কোনো ডিসটেন্স নাই। ডিসটেন্স নাই মানে হচ্ছে ডিসটেন্স জিরো। তাহলে আমরা এআইসি টেবিল থেকে পাইছিলাম এলপি, এলপি ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে 4.45 আর এলআর ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে 13 ফিট। তাহলে আমরা এখন যদি এই ফিগারটাতে ফেরত আসি, যে ফিগারটা দিয়ে আমরা বলছিলাম যে জোন ডিফাইন করা, এলপি আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটার জন্য এলপি হচ্ছে 4.45, এলআর হচ্ছে 13, এবং আমাদের এলবি একটা বেসিং থেকে আরেকটা বেসিং এর মধ্যে কোনো ডিসটেন্সই নাই, তাহলে এলবি দেওয়া আছে হচ্ছে 0 ফিট। তাহলে এখন আমাকে বলেন যে এই বিমটা আমরা অ্যানালাইসিস করতেছি সেটা কোন জোনে পড়বে, 1 2 নাকি 3? স্যার 1 এ। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই 1 এ পড়বে, কারণ দেখেন এলবি এর ভ্যালু 0, 0 মানে কোথায়, এরকম কোন একটা পয়েন্ট। আর এলপি এর ভ্যালু কত, 4.45। তার মানে এই এলবি এর ভ্যালুটা এলপি এর থেকে ছোট, মানে এলপি এর থেকে এই পাশে অবস্থান করতেছে। এই পাশে অবস্থান করতেছে মানে কত, সেটা হচ্ছে জোন 1 এ আছে। তো এলবি এর ভ্যালুটা যখন 0, 0 তার কোনো কিছু থেকে বড় হইতে পারে না। এইজন্য হ্যান্ড সলিউশনে আসলে এই কম্পারিজনটা দেখানো হয় নাই, তারপর আমি দেখাই দিলাম। যেহেতু এলপিটা এলপি এর থেকে ছোট, এলপি যেহেতু এলপি এর থেকে ছোট, তাই সেটা হচ্ছে জোন 1 এ পড়তেছে। তাহলে আমরা প্রথম স্টেপেই বা ফার্স্টেই আমরা আইডেন্টিফাই করে নিলাম যে আমাদের যে বিমটা নিয়ে আমরা কাজ করতেছি সেই বিমটা কোন জোনে পড়তেছে সেটা আইডেন্টিফাই হয়ে গেল। এখন আমাদের যে কোনো একটা বিম যখন আমরা ডিজাইন মানে আরসিসি তে যখন ডিজাইন শিখে আসছি, অ্যানালাইসিস শিখে আসছি, আমরা জানি যে বিমের উপরে আসলে লোডটা মোমেন্ট হিসেবে আসে। যখন আমরা কলাম ডিজাইন শিখি, কলামের ক্ষেত্রে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কলামের উপরে লোড আসে হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড হিসেবে, আর বিমের উপরে যে লোডটা আসে সেই লোডটা আসলে লোড হিসেবে ইফেক্ট করে না, লোড হিসেবে এটা হচ্ছে মোমেন্ট হিসেবে ইফেক্ট করে। তাহলে প্রথমেই আমাদেরকে এখানে টোটাল লোড কত এবং টোটাল মোমেন্ট কত সেটা ক্যালকুলেশন করে নিতে হবে। এখানে আমাদের টোটাল ডেড লোড দেওয়া আছে হচ্ছে 1 কিপ পার ফিট, এটা হচ্ছে এক্সটার্নাল ডেড লোড। এখানে কিন্তু কোনো সেলফ ওয়েট ক্যালকুলেশন করা নাই, প্রশ্নেই বলে দিচ্ছে নট ইনক্লুডিং সেলফ ওয়েট, বলে দিচ্ছে নট ইনক্লুডিং সেলফ ওয়েট। তাহলে ডেড লোড আসলে এখানে যদি আমরা সেলফ ওয়েটটা সহ ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এই যে সেকশনটা, এই সেকশনটার ডেড লোড কত বলতে পারবেন কেউ? পারা উচিত, জাস্ট এটা দেখেই বলা যাবে, এখানে যা আছে ততটুকু দেখে বলা যাবে যে এটা সেকশনটার ডেড লোড কত, মানে সেলফ ওয়েট কত। 21 কিপ। নাই আর কেউ? এই যে সেকশনটা আছে এই সেকশনটা সেলফ ওয়েট কত? স্টিল স্ট্রাকচারে মোটামুটি মিড শেষ করে ফেলছেন, আমি সেই প্রথম ক্লাস থেকে এটার উপরে ফোকাস স্যার করে আসছি। 44 পাউন্ড পার ফিট, এটাই তো? হ্যাঁ, 44 পাউন্ড পার ফিট, সেটা তো প্রথম থেকে আমি বলে আসি। একটা ডাব্লিউ সেকশনের প্রথম সংখ্যাটা বোঝাই হচ্ছে তার ডেপথ, অর্থাৎ কতটুকু ডেপথ। সেটা হচ্ছে যেমন এটা যদি একটা সেকশনটা হয় তাহলে একদম এখান থেকে এই পর্যন্ত যে ডাইমেনশন সেটা হচ্ছে ফার্স্ট সংখ্যাটা, আর সেকেন্ড সংখ্যাটা হচ্ছে 1 ফিটে তার ওয়েট কত। 1 ফিটে তার ওয়েট হচ্ছে 44 পাউন্ড, 44 পাউন্ড। তাহলে পাউন্ড বা যদি আমরা টোটালটা চিন্তা করি তাহলে পাউন্ড পার ফিট। তাহলে আমাদের এখানে ডেড লোড আছে, এক্সটার্নাল ডেড লোড আছে 1 কিপ পার ফিট, তার সাথে এই বিমটা সেলফ ওয়েট হচ্ছে 44 পাউন্ড পার ফিট।
তাহলে টোটাল ডেড লোড কত হবে? টোটাল ডেড লোড হবে হচ্ছে 1 প্লাস সেলফ ওয়েট হচ্ছে 44 পাউন্ড পার ফিট, এটাকে যদি কিপ পার ফিটে কনভার্ট করে তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে ভ্যালু আসে 0.044। তাহলে টোটাল ডেড লোড কত? 1 প্লাস 0.044। আমরা যখন টোটাল লোড বের করি আমরা জানি ফ্যাক্টরটা হচ্ছে 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড। 1.2 ইনটু টোটাল ডেড লোডটা হচ্ছে 1 প্লাস 0.044 প্লাস 1.6 ইনটু লাইভ লোড প্রশ্নে বলা আছে 3 কিপ পার ফিট। পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল লোডের ভ্যালু আসে 6.05 কিপ পার ফিট। তো যদি এরকম, এখন আমাকে বলেন যেরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সেই সিম্পলি সাপোর্টেড বিমের উপরে টোটাল লোড কত সেটা আমরা জানি। টোটাল লোড W ইকুয়াল টু আমরা জানি 6.05। তাহলে এটার ম্যাক্সিমাম মোমেন্ট বের করার ফর্মুলাটা কি হবে? WL Sir, square WL square divided by বাই কত? sorry, 8. WL square divided 8. হ্যাঁ, যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা ম্যাক্সিমাম মোমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে WL স্কয়ার বাই 8। তো সেই ফর্মুলাটা ইউজ করা হয়েছে যে ম্যাক্সিমাম মোমেন্ট ইকুয়াল টু WL স্কয়ার বাই 8। টোটাল লোড W আমরা এখানে পাইছি, এটা হচ্ছে W। এল প্রশ্নেই বলা আছে যে বিমটার লেন্থ হচ্ছে 21 ফিট, তাহলে 21 স্কয়ার ডিভাইডেড বাই 8 ক্যালকুলেশন করলে এখানে ভ্যালুটা আসছে 333.5 কিপ পার ফিট। তাহলে আমাদের এই যে বিমটা দেওয়া আছে, বিমের উপরে টোটাল এখানে লোডের কারণে টোটাল মোমেন্ট আসছে সে কত? আমরা এই যে লোডের কারণে টোটাল মোমেন্টটা পাইলাম হচ্ছে 333.5 কিপ পার ফিট। তাহলে আমাদের এখন জাস্ট এই যে বিমটা আছে সেই বিমের মোমেন্ট নেওয়ার ক্ষমতা কত বা মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি দেখি যে এই বিমের মোমেন্ট ক্যাপাসিটি এই 333 এর থেকে বেশি, তার মানে বিমটা ঠিক থাকবে। আর যদি বিমের মোমেন্ট ক্যাপাসিটি 333 এর থেকে কম হয় তার মানে কি বিমটা ফেল করবে বা কলাপস করবে। তাহলে বিমের যখন আমরা মোমেন্ট ক্যাপাসিটি বের করব, বিমের মোমেন্ট ক্যাপাসিটি বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রথম স্টেপে আমরা যেটা করে দেখে নিলাম যেটা কোন জোনে পড়তেছে সেটা ডিটারমাইন করতে হবে। এক নাম্বার স্টেপে সেটা আমরা ডিটারমাইন করে রাখছি, এটা জোন 1 এ পড়ে। এখন জোন 1 এ যদি পড়ে তাহলে সেক্ষেত্রে তার মোমেন্ট ক্যাপাসিটি বা মোমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা Fy * Zx। সেই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, determine the moment capacity of the given section, যেহেতু আমরা ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি বের করব তাই আমরা একবার Fy * Zx এর সাথে আমাদের যে রিডাকশন ফ্যাক্টর phi সেটাকে গুণ করে নিতেছি। তো phi এর ভ্যালুটা মোমেন্টের ক্ষেত্রে 0.9, Fy প্রশ্নে বলা আছে 50 kSi, এখন আসছে Zx। এখন Zx এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে AIC টেবিল থেকে, এই যে 21 * 44 যেটা বলা আছে, এটা এই সেকশন বরাবর যদি আমরা যাই তাহলে Zx এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 95.4। ইউনিটটা যদি আমরা খেয়াল করি 95.4 ইঞ্চি কিউব, Zx এর ইউনিটটা হচ্ছে ইঞ্চি কিউব। এই ভ্যালুটাই আমরা বসাই দিলাম 0.9 ইনটু Fy হচ্ছে 50, তার সাথে Zx হচ্ছে 95.4। এখানে 12 দ্বারা ভাগ করছি, কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা যে মোমেন্টটা বের করছি সেটার ইউনিট ছিল হচ্ছে কিউব ফিটে। আমাদের এখন যে মোমেন্টটা আমরা বের করব জাস্ট তাদের সাথে কম্পেয়ার করার জন্য আমাদের এই মোমেন্টটাকে কিউব ফিট ইউনিটে নিতে হবে। এই জন্য আমরা এখানে 12 দ্বারা ভাগ করে নিছি, ভাগ করে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করে নিছি, কনভার্ট করে আমরা ভ্যালুটা পাইলাম হচ্ছে 357.5 কিউব ফিট। তাহলে লোডের কারণে মোমেন্ট আসছিল 333, আর এই যে সেকশনটা সেই সেকশনটার আমরা মোমেন্ট ক্যাপাসিটি পেলাম 357। তার মানে কি সেই ওই সেকশনটার ক্যাপাসিটি বেশি, এখানে যে পরিমাণ লোড থেকে যে পরিমাণ মোমেন্ট আসছে তার থেকে ক্যাপাসিটি বেশি, তাই আমরা কমেন্ট লিখে দিয়েছি দ্য সেকশন ইজ ওকে। সেকশন ইজ ওকে। এখন আমাকে একজন বলেন যে কি কেউ পারেন কিনা, সেটা হচ্ছে Zx এর ভ্যালুটা তো ইঞ্চি কিউব আকারে আছে, তাহলে এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধু 12 দ্বারা ভাগ করলাম কেন? এখানে তো হিসাব মতে 12 কিউব দ্বারা ভাগ করার কথা। এখানে তো ইঞ্চি কিউব আছে, শুধু ইঞ্চি থাকলে, যদি শুধু ইঞ্চি থাকে তাহলে আমরা 12 দ্বারা ভাগ করি। এখানে তো ইঞ্চি কিউব আছে, তাহলে তারপরে আমরা শুধু 12 দ্বারা ভাগ কেন করলাম? এখানে মানে ভুল নাই, লেখা যে ভুল আছে এরকম না। তো বলতে পারবেন? পারবেন কি ওটা মানে আনসার দিতে পারবেন যে এটা 95.4 এটা তো ইঞ্চি কিউব, সেটাকে ফিটে কনভার্ট করার জন্য আমরা 12 দ্বারা ভাগ কেন করলাম? স্যার Fy এর মান তো এখানে 50 kSi আছে, এই জন্য ইঞ্চি স্কয়ার ওই যে কিউব আছে এটা কাটাকাটি হয়ে যায়, তো শুধু ইঞ্চ থাকে, এই জন্য শুধু 12 দিয়ে ভাগ করছি। ভেরি গুড, ভেরি গুড।
এখানে FY যেটা FY ইউনিটটাও খেয়াল করতে হবে। FY ইউনিট হচ্ছে 50 KSI, 50 KSI। তো ভ্যালুটা হচ্ছে 50 KSI। KSI মানে কি? মানে হচ্ছে কি পার ইঞ্চি স্কয়ার, কি পার ইঞ্চি স্কয়ার। তার সাথে এখন আপনি গুণ করেন। এখানে এই ZX এর ভ্যালু কত? 95.4 ইঞ্চি কিউব। ইঞ্চি কিউব যদি আমরা এখন লিখি তাহলে কি হয়, এই ইঞ্চি স্কয়ার আর ইঞ্চি কিউব কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে শুধু একটা ইঞ্চি থাকে। শুধু একটা ইঞ্চি থেকে যদি আমরা ফিটে কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি যে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করতে হলে 12 দ্বারা ভাগ করতে হবে। এটা অনেকে বুঝতে পারে না, অনেকে ভুল করে থাকে। পরীক্ষার খাতায় কি লেখে, এটাতে আবার 12 কিউব লিখে রাখে, লিখে পুরো ওভারঅল আনসারটা ভুল করে রেখে আসে। সেটা করা যাবে না। জাস্ট যদি আপনার মনে হয় যে আপনি ফিটে নিবেনই না, সবাই ইঞ্চিতে কনভার্ট করে নেবেন, তাহলে এখানে যে ভ্যালুটা আছে এটার সাথে জাস্ট একটা 12 গুণ করে দেন, তাহলে এটাও ইঞ্চিতে চলে যাবে। আর তাহলে এখানে আর 12 দ্বারা ভাগ করার প্রয়োজন হবে না, এখান থেকে সরাসরি যে ভ্যালুটা পাবেন সেটা ইঞ্চিতে চলে যাবে। তো স্যার যেটা যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই মোমেন্ট ক্যাপাসিটির ক্ষেত্রে ভ্যালুটা এম এর ভ্যালুটা আসলে কি ফিটেই লেখা হয়, তাই ফিটে কনভার্ট করাটাই বেটার। যে প্রবলেমটা করাইলাম এটা কি বোঝা গেছে? জি স্যার। মোটামুটি বিম চ্যাপ্টারের পরবর্তী যে প্রবলেমগুলো আছে সবগুলাই কিন্তু একই রকম, মানে একদম তিনটা জোন আছে, তো তিনটা জোনের প্রায় 10-11টা প্রবলেম এখানে আছে। প্রত্যেকটা প্রবলেম সেম। আপনাকে প্রথম স্টেপে ডিটারমাইন করে নিয়ে আসতে হবে। যদি ডিজাইন করি বা অ্যানালাইসিস করি সব ক্ষেত্রেই সেম। প্রথম স্টেপে অ্যানালাইসিস মানে ডিটারমাইন করে নিয়ে আসতে হবে যে এটা কোন জোনে পড়ে। এরপরে যেই জোনে পড়তেছে সেই জোনের ফর্মুলা দিয়ে তার মুভমেন্ট ক্যাপাসিটি কত সেটা ক্যালকুলেশন করতে হবে। আর যদি লোড দেওয়া থাকে তাহলে লোড থেকে আমরা টোটাল লোডের কারণে কতটুকু মুভমেন্ট আসতেছে সেটা ক্যালকুলেশন করতে পারবো। এরপর তাদের মধ্যে জাস্ট কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো যে যে সেকশনটা দেওয়া আছে সেটা আসলে ওই পরিমাণ লোড নিতে পারবে কিনা। স্যার বুঝতে জোন পারো? মানে কিভাবে বলো স্যার, এটা একটু স্যার বুঝি নাই আচ্ছা, স্যার, জোন বিষয়টা। হ্যাঁ, জোন মানে একটা বিম কোন জোনে পড়তেছে সেটা ডিপেন্ড করে হচ্ছে তিনটা ভ্যালুর উপরে। এই ফিগারটা ভালো করে খেয়াল করেন, এটা একটু ভালো করে খেয়াল করেন। এই 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 জোন ডিটারমিনেশন বুঝতে পারলেই পুরো বিম অ্যানালাইসিস পুরোটা বুঝে যাবেন, ডিজাইন অ্যানালাইসিস। এই কোন জোনে পড়তেছে সেটা ডিপেন্ড করে হচ্ছে তিনটা জিনিসের উপর। এই এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এলবি। এলবি মানে হচ্ছে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা হচ্ছে এলবি। এই ডিসটেন্সের উপরেই মেনলি নির্ভর করে যে একটা বিম কোন জোনে আছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এলবি ভ্যালুর উপর। এই এলবি এর ভ্যালুটা যদি এলপি এর থেকে ছোট হয়, এলপি এর থেকে যদি ছোট হয় তার মানে ভিজুয়ালি সেটা অবস্থান করতেছে হচ্ছে এই কোয়ার্টারে, এইখানটাতে। এই যে জোন, এই কোয়ার্টার যেটা, এটাকে বলা হচ্ছে জোন 1 বা প্লাস্টিক জোন। এই যে এলবি বা একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর যে ডিসটেন্স, এই এই ভ্যালুটা যদি এলপি এর থেকে বড় হয় কিন্তু এলআর এর থেকে ছোট হয় তাহলে সেটা অবস্থান করে হচ্ছে এই 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 স্থানটাতে বা এই কোয়ার্টারে। এটাকে বলতেছে হচ্ছে ইনইলাস্টিক ল্যাটারাল টরশনাল বার্কিং জোন বা জোন 2। আর যদি এই একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স, এই ডিসটেন্সটা যদি এল আর এর থেকেও বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা অবস্থান করে হচ্ছে জোন 3 তে, ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বার্কিং জোন। সেই ক্ষেত্রে আমরা যখন মোমেন্ট ক্যাপাসিটি বের করব তখন এই জোনের ফর্মুলা ইউজ করতে হবে। এখন আমাদের যে প্রবলেমটা আছে, আর এখন কথা আসছে এলবি এর ভ্যালু বা একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স কত, এটা আপনি পাবেন প্রশ্ন থেকে। এখন আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে বলে দিছে টোটালি ল্যাটারালি ব্রেসড। টোটালি ল্যাটারালি ব্রেসড মানে হচ্ছে একদম কন্টিনিউয়াসলি এখান থেকে এই পর্যন্ত সব জায়গায় ব্রেসিং দেওয়া আছে। তার মানে হচ্ছে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর মধ্যে ডিসটেন্স নাই। ডিসটেন্স নাই মানে হচ্ছে ডিসটেন্স জিরো। এখন এখানে যে প্রবলেমটা আছে এই 21 * 44, 21 * 44 এর জন্য আপনি এই এআইএসসি টেবিলে গেলে 21 * 44 এর এলপি ভ্যালু কত আর এলআর ভ্যালু কত সেই দুইটা ভ্যালু পেয়ে যাবেন। 21 * 44 এর এলপি হচ্ছে 4.45 আর এলআর হচ্ছে 13। এখন আবার এখানে ফেরত চলে আসেন, এই যে ফিগারটা, তাহলে এলবি হচ্ছে 0 আর এলপি হচ্ছে 4.45, তাহলে বড় কোনটা? 4.45। হ্যাঁ, তার মানে কি এলপি ভ্যালুটা বড়, এটা বড়, এটা ছোট। এটা বড় তার মানে কি এলবিটা অবস্থান করতেছে হচ্ছে এটার আগে, এটা থেকে ছোট যেহেতু তার মানে এই পাশে অবস্থান করতেছে। এই যে জি জোন, স্যার। এই জোনটাকে আমরা বলতেছি জোন 1।
এবার বুঝতে পারছেন? স্যার বুঝতে পারলাম স্যার, যদি স্যার ডিস্টেন্স এখন 15 ফিট বা 12 ফিট দেওয়া থাকে সেক্ষেত্রে স্যার এটার বুঝবো কি ক্ষেত্রেই করে চিন্তা স্যার? করেন, এটার ক্ষেত্রেই যেমন এটার ক্ষেত্রেই এলপি এর ভ্যালু কত? এলপি এর ভ্যালু হচ্ছে 4.45 আর এলআর এর ভ্যালু হচ্ছে 13। এখন ধরেন ডিসটেন্স বলা আছে 12 ফিট, তার মানে সেটা কোথায় আছে? এলপি এর থেকে বড় কিন্তু এলআর এর থেকে ছোট। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, তাহলে জোন 2 ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে জোন 2। যদি এলআর এর থেকেও বড় হয়ে যায় তাহলে জোন 3। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আর কারো কোনো অসুবিধা আছে? ম্যাথটাই করি স্যার, করার পর শুক্রবার দেখবো।